মা, তুমি কি করছো? আমি তোমার ছেলে। আমি বললাম। বাবা সুবল, তুমি এখন কোনো কথা বলো না। আমি তোমার সাথে যা করছি আমাকে তা করতে দাও। এই রাতের অন্ধকারে এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। বাবা সুবল, তোমার বাবা মারা গিয়েছে প্রায় 4-5 বছর হয়ে গেছে। আমি বহুদিনের ক্ষুধার্ত। আমার অনেক চাহিদা। বাবা, তুমি আমাকে একটু শান্তি দাও। আমি আর পারছি না বাবা। আমার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার ছেলে বলল, মা, এটা কিভাবে সম্ভব? তুমি আমার মা। তারপরেও আমি আমার ছেলেকে জোর করে আমার সাথে যা করাতে বাধ্য করেছিলাম তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি রুবিনা আক্তার রুবি। বর্তমানে আমার বয়স 35। আমি একটি হাসপাতালে নিম্ন একটি পোস্টে চাকরি করি। বেঁচে থাকার জন্য চাকরিটা আমার বর্তমানে খুবই জরুরি। আমার এক ছেলে এক মেয়ে। আমার মেয়ের বয়স 8 বছর। আমার ছেলের বয়স 14 বছর। আমার যখন 17 বছর বয়স তখনই আমার বিয়ে হয়। আমার বিয়ে হয়েছিল একটি ধনাঢ্য পরিবারে। খুব বংশীয় লোক ছিল তারা। বিয়ের পর আমার দিনগুলো খুব ভালোই কেটেছিল। কিন্তু আমার ভাগ্যের কি নির্মম পরিহাস! এক ছেলে এক মেয়ে রেখে আমার যখন বয়স 32 হবে তখন আমার স্বামী এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। স্বামীর বিযোগে আমার মনের অবস্থা একেবারেই বিষণ্ণ হয়ে গিয়েছিল। ভেঙে পড়েছিলাম আমি। স্তব্ধ হয়ে গিয়েছিল আমার চলার পথ। মানসিক অবস্থা আমার একেবারে বিপর্যস্ত হয়ে গিয়েছিল। স্ত্রী, সন্তান, ছেলে মেয়েকে ছেড়ে আমার স্বামী এভাবে চলে যাবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার স্বামীর অকাল মৃত্যুতে আমি ছেলে মেয়েদের নিয়ে পড়ে গেলাম এক গভীর সমুদ্রে। কিভাবে চলব? কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করব? আমার উপর এক বিশাল পাহাড় এসে পড়ে গিয়েছিল। কি করব বুঝে উঠতে পারছিলাম না। আর এদিকে আমার ভাসুর এবং আমার স্বামীর অন্য ভাইয়েরা মিলে আমাকে বিভিন্নভাবে জ্বালানো শুরু করল। বিভিন্নভাবে ষড়যন্ত্র করা শুরু করল। আমি যেন এই বাড়িতে না থাকতে পারি। আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা যেন এ বাড়ি থেকে বের হয়ে যাই। আমার শ্বশুর শাশুড়ি মারা গিয়েছে অনেক আগেই। যদি আমার শ্বশুর শাশুড়ি আজকে বেঁচে থাকত তাহলে হয়তো আমার এই দুর্দশা হতো না। আমার সন্তান ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে এই অবস্থা হতো না। আমি অনেক চেষ্টা করেছিলাম আমার শ্বশুর বাড়িতে, আমার স্বামীর বাড়িতে, আমার স্বামীর ভিটায় শত কষ্ট করে হলেও থাকার। কিন্তু শেষ পর্যন্ত আমার স্বামীর ভাইয়েরা আমাকে এমনভাবে নির্যাতন করতে শুরু করল। আমার এই ছোট্ট 2টা ছেলে মেয়েকে নিয়ে আমার বাড়ি ছাড়তে হয়েছিল। বাড়ি ছাড়ার পর আমি কি করব চিন্তা করে খুঁজে পাচ্ছিলাম না। ওদের বাপ তো ওদেরকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু আমার তো তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। আমি তো মা। আমি চাইলে তাদের ফেলে চলে যেতে পারবো না। আমি আমার সন্তানদেরকে কোনোভাবেই সাগরে ভাসিয়ে যেতে পারবো না। আর এদিকে আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীর অন্যান্য ভাইদের অত্যাচারে এখানে থাকার কোনো ব্যবস্থাই ছিল না। অবশেষে বাধ্য হয়ে এই 2টা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে নিয়ে আমি চলে গেলাম ঢাকায়। ঢাকায় গিয়ে চিন্তা করতে লাগলাম, এখন আমি কি করব? কি করে আমার ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাবো? ছেলে মেয়েদেরকে পড়ালেখা করালে তো অনেক টাকার প্রয়োজন। আমি যে করেই হোক আমার ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাতে হবে। প্রয়োজনে দাসী বান্দির কাজ করিয়ে হলেও তাদেরকে পড়ালেখা করাব। মানুষের মতো মানুষ করব। জীবনের সবচেয়ে বড় প্রতিজ্ঞা আমার ছিল এটাই। আমার স্বামী মৃত্যুর পর আমার শুরু হল জীবনের যুদ্ধ। একদিকে ছেলে মেয়েদের লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করা, অপরদিকে সংসার চালানো। এই যুদ্ধ জীবনের সবচেয়ে বড় যুদ্ধ আমার। কারণ আমি একজন মহিলা।
একজন মহিলা হয়ে কিভাবে আমি এই যুদ্ধে জয়ী হতে পারব? সেই চিন্তায় দিনরাত মগ্ন থাকি আমি। আর আমার কাজে আমি ব্যস্ত থাকি। আর এদিকে ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করে দেই ঢাকায়। আমার ছেলে মেয়েদের মোটামুটি মাশাল্লাহ অনেক মেধা ভালো। তারা অনেক মেধাবী। পড়ালেখায় অনেক মনোযোগ। যখন আমার ছেলে মেয়েরা বাসায় পড়তে বসে, আমার মনে হয় আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আর এদিকে ঢাকায় আমি একটা বেসরকারি হাসপাতালে একেবারেই ছোট্ট একটা পোস্টে চাকরি নেই। কারণ আমার পড়ালেখা তো আর এত বেশি নাই যে বড় পোস্টে চাকরি করব। জীবন বাঁচানোর জন্য আমার এই চাকরিটাই যথেষ্ট। ঢাকায় এসে আমি চাকরি করতেছি। আর ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাইতেছি। এভাবেই চলছিল আমার সংসার। এভাবে দেখতে দেখতে আমার ছেলে এসএসসি পাস করে ফেলেছে। আর মেয়ে অষ্টম শ্রেণী পাস করে ফেলেছে। আমার খুব শান্তি লাগলো তাদের রেজাল্ট পেয়ে। আমার ছেলে এসএসসি পাস করার পর আমার কাছে বায়না ধরে বসল তাকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য। ছেলের পাশের খুশিতে আমিও আবেগের বশবর্তী হয়ে আমার ছেলেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিলাম। কারণ আমি আমার ছেলের সুখটাকে পৃথিবীর সবচেয়ে সুখ মনে করতাম। কারণ সে যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। স্বামী মৃত্যুর পর যাকে আঁকড়ে ধরে বেঁচে আছিলাম, সেই তো আমার একমাত্র হীরামানিক, আমার কলিজা, আমার ছেলে সুবল। মোবাইল কিনে দেওয়ার পর থেকেই আমি আস্তে আস্তে লক্ষ্য করলাম আমার ছেলে পড়ালেখা বাদ দিয়ে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। আমি ভাবলাম প্রথম যেহেতু কয়েকদিন মনে হয় এরকমই হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি আমার মেয়ে থাকতাম এক রুমে, আর আমার ছেলে থাকতো আরেক রুমে। আমরা যে বাসায় থাকতাম সে বাসায় রুম ছিল। আমাদের রুম ছিল মোট দুইটা। একটাতে আমি এবং আমার মেয়ে থাকতাম, আর একটাতে আমার ছেলে থাকত। এভাবেই চলছিল আমার সংসার। হঠাৎ একদিন মধ্যরাতে, অর্থাৎ গভীর রাতে, আমি আমার ছেলের রুম থেকে কী রকম যেন এক ধরনের অদ্ভুত আওয়াজ আমার কানে ভেসে আসল। মনে হচ্ছিল কোনো কুমারী মেয়ের এক ভিন্ন রকম আওয়াজ, যে আওয়াজ শুনলে গায়ে শিহরণ জেগে ওঠে। ছেলের রুম থেকে এরকম ধরনের আওয়াজ শুনে আমার মাথা যেন বন বন করে ঘুরতে শুরু করল। আমি অবাক হয়ে ভাবতে শুরু করলাম, এখানে তো আমি, আমার মেয়ে এবং আমার ছেলে ছাড়া এখানে আর কেউ নেই। তাহলে আমার ছেলের রুম থেকে মেয়ে মানুষের কান্নার অদ্ভুত শব্দ আসে কেমন করে? আর এদিকে আমার মেয়েও তো আমার সাথে শোয়া। তাহলে আমার ছেলের রুম থেকে এই রকম একটা বিশ্রী শব্দ আসছে কেন? আমি মনে মনে ভাবলাম, তাহলে কি অন্য কোনো মেয়ে নিয়ে খারাপ কাজ করছে? ভাবতেই আমার গায়ের কাঁটা দাঁড়িয়ে যাচ্ছে। তারপরেও আমি ভাবলাম, না, সেখানে কি হয়েছে? আমাকে জানতে হবে। আমাকে দেখতে হবে। আমার সন্তানের ভবিষ্যৎ আমার কাছে। অবশ্যই আমাকে সেটা জানতে। আমি আমার ছেলের রুমের দরজায় গিয়ে ডাক দেই। ডাক দিতেই আমার ছেলে উঠে আসে। তারপর আমি কৌশলে আমার ছেলের রুমের ভিতরে গিয়ে প্রবেশ করি। কিন্তু রুমের ভিতর গিয়ে আমি আশ্চর্য হয়ে যাই। সেখানে কেউ নেই। কোনো মেয়ে মানুষ তো দূরের কথা। সেখানেই আমার ছেলে ব্যতীত আর কিছুই আমি খুঁজে পেলাম না। সবকিছু খুব ভালো করেই খুঁজলাম। আমার ছেলে আমাকে জিজ্ঞেস করে, মা, তুমি কি খুঁজছ আমার এখানে? আমি বললাম, কিছু না বাবা। আমি ভেবেছিলাম তোর এখানে চোর এসেছে। না, সবকিছু ঠিকঠাক আছে বলে মনে হচ্ছে। আমি বললাম, ঠিক আছে বাবা, তুমি ঘুমাও, আমি চলে যাচ্ছি। ছেলের রুম থেকে আসার পর আমি টেনশনে পড়ে গেলাম। আমি স্পষ্ট আমার নিজের কানে একটা মেয়ে মানুষের শব্দ শুনতে পেলাম। কিন্তু আমার ছেলে রুমে গিয়ে দেখি কিচ্ছু নাই। কি আজব কাণ্ড! একটু পর আমি আবারও লক্ষ্য করলাম ঠিক একই ধরনের শব্দ আমার ছেলের রুম থেকে আসছে। আমি অবাক হয়ে গেলাম। এখন আমি কি করি? এখন যদি আমি যাই, তাহলে আমার ছেলে হয়তো আমাকে সন্দেহ করে বসতে পারে। এরকম অদ্ভুত শব্দে সারা রাত আমার ঘুম নেই। মনে মনে ভাবতে লাগলাম,
তাহলে ছেলে আমার নষ্ট পথে চলে গেছে। না না, মনটাকে কোনোভাবেই মানাতে পারছি না। পরের দিন সকালে ছেলের রুমটা খুব ভালো করে চেক করলাম, কিন্তু কোনো কিছুই পেলাম না। যেহেতু কোনো কিছুই পেলাম না, সেহেতু মনে একটু শান্তি পেলাম। তারপর তাদেরকে নাস্তা খাইয়ে আমি হাসপাতালে চলে গেলাম। হাসপাতাল থেকে বাসায় এসে তাদেরকে রাতের খাবার খাইয়ে যে যার রুমে শুয়ে গেলাম। কিন্তু রাত যখন গভীর হলো তখন আবারও আমার ছেলের রুম থেকে মেয়েলি এক অদ্ভুত আওয়াজ আসতে শুরু করল। আমি খুব বিস্মিত হয়ে ভাবতে লাগলাম, আমার ছেলের রুম থেকে এই রকম আওয়াজ কিভাবে আসে? আমি তো কোনো কিছু বুঝে উঠতে পারছি না। মনে মনে চিন্তা করলাম, এর রহস্য অবশ্যই আমাকে জানতে হবে। আর এই রহস্য জানার জন্য একদিন আমি ছেলের রুমে খাটের নিচে গিয়ে লুকিয়ে থাকি। রাত যখন গভীর হলো, তখন প্রথমে আমি দেখতে পেলাম আমার ছেলে একটি মেয়ের সাথে ইমুতে কথা বলছে। কি খারাপ ভাষায় কথা বলছে! মেয়েটিকেও তার নিজেকে ইমুতে খুব খারাপভাবে উপস্থাপন করছে। বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছিল। তারপর আমি দেখতে পেলাম আমার ছেলে এবং ওই মেয়েটি মোবাইলেই খুব নোংরা কাজে মেতে উঠে, যে কারণেই প্রতিদিন এরকম আওয়াজ হতো। ছেলের এই অধপতন দেখে আমার মনের ভিতরটা হু হু করে কেঁপে উঠল। ভাবলাম, আমার ছেলের এত অধপতন কি করে হলো? না না, যে করেই হোক আমাকে তাকে এই রাস্তা থেকে ফিরাতে হবে, নাইলে যে আমার ভবিষ্যৎ অন্ধকার। মনে মনে চিন্তা করতে লাগলাম কি করা যায়। যেভাবেই হোক আমার ছেলেকে এই সর্বনাশা মেয়ের হাত থেকে রক্ষা করতে হবে। সারারাত চিন্তা করতে লাগলাম। চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। সকালে ছেলে ঘুম থেকে উঠার আগেই আমি তার রুম থেকে বেরিয়ে আসলাম। তারপর তাদেরকে নাস্তা খাইয়ে আমি আমার কর্মস্থল হাসপাতালে চলে গেলাম। সেখান থেকে বাসাতে ফিরে এসে মনে মনে চিন্তা করতে লাগলাম, ছেলেকে কিভাবে ওই মেয়ের হাত থেকে ফেরানো যায়। ওই নষ্ট মেয়ে তো আমার ছেলে জীবনটাকে নষ্ট করে দিবে। আমার সারা জীবনের স্বপ্ন শেষ হয়ে যাবে। বসে বসে এসব চিন্তা করছিলাম। চিন্তা করতে করতে হঠাৎ আমার মাথার ভিতরে একটি আইডিয়া ঢুকে গেল। চিন্তা করলাম, আজকে আমি ছেলের রুমে ছেলের সাথেই থাকব। দেখব ছেলে কি করে ওই মেয়ের সাথে কথা বলে। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। রাত্রে ছেলে মেয়েদেরকে খাবার দাবারের পর আমার মেয়েকে আমার রুমে শুয়ে আমি চলে গেলাম আমার ছেলের কাছে। গিয়ে বললাম, বাবা, আমার খুব ভয় করছে। আমার শরীরটা খুব খারাপ। প্রতিদিন তো আমি আমার মেয়ের কাছেই থাকি। আজকে আমি তোমার কাছে থাকি। আমার কথা শুনে প্রথম তো আমার ছেলে সুবল একটু ইতস্তত বোধ করল। তারপর বলল, মা, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি আমার কাছে থাকবে। তোমার কি হয়েছে মা? তোমার জন্য কি আমি ঔষধ নিয়ে আসব? আমি বললাম, না না বাবা, আমার কিচ্ছু লাগবে না। হয়তো আজকে তোমার এখানে থাকলে একটু ঘুমাতে পারলে ঠিক হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মা, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় মেসেজ করে দিচ্ছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি যখন আমার ছেলের পাশে শুইলাম, আমার মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি লক্ষ্য করলাম। যে অনুভূতিটা হয়েছিল আজ থেকে প্রায় 15 থেকে 16 বছর আগে। সেই ফিলিংস আমার মধ্যে কাজ করল। গায়ে আস্তে আস্তে শিহরণ জাগতে শুরু করল। আর তাছাড়াও আমি ভাবলাম যে আমার ছেলে যেহেতু অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছে, তাকে আমার নিজেকে দিয়ে হলেও ওই রাস্তা থেকে সরাতে হবে। দেখি একটু চেষ্টা করে আমার ছেলেকে নিয়ে ওই রাস্তা থেকে ফেরাতে পারি। আমার মনের মধ্যে তখন অন্য কিছু বসবাস করছে, মানে শয়তানি কোনো মনোভাব আমার মনের মধ্যে বসবাস করছে। আর তাছাড়াও 4 থেকে 5 বছর পর কোনো একজন পুরুষ মানুষের নিকটস্থ হয়ে মনটা যেন মোমের মতো গলে যাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়ালো, তখন আমার বোঝার ক্ষমতা ছিল না যে আমি কি করছি, কোনটা উচিত আর কোনটা অনুচিত, কার সাথে কিরকম ব্যবহার করতে হয়, কে স্বামী আর কেই বা সন্তান। জীবনের বিনিময় হলেও আমি আমার সন্তানকে খারাপ রাস্তা থেকে ফেরাতে হবে। মাথার মধ্যে একটাই চিন্তা,
আমার ছেলের সাথে যদি আমি এরকম কিছু করতে পারি, তাহলে হয়তো তার ওই মেয়ের প্রতি আকর্ষণ একেবারে চলে যাবে, আর খারাপ কাজে যাবে না। এই চিন্তা ভাবনা করে আমি এই নশ্বর কিছু ভাবার চিন্তা করলাম। রাত যখন গভীর হল, আজকে আর আমার ছেলে রুম থেকে এইরকম শব্দ শুনতে পাইনি, কারণ আমি তার পাশেই শুয়ে আছি। কিন্তু আমার মন তো মানছে না। আমার মন চাচ্ছে আমার ছেলের সাথে আমি ভিন্ন কিছু করার প্রত্যয় নিয়ে। আমার ছেলে যখন ঘুমিয়ে গেল, আমি তার কাছে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিলাম। সে তো এখন ঘুমিয়ে বিভোর। আস্তে আস্তে আমি তাকে একটু শিহরিত করার চেষ্টা করছিলাম। ঘুমন্ত অবস্থায় তারটা একবারে ফুলে ফেপে আগুন হয়ে আছে। এরকম অবস্থা দেখে আমার মধ্যে আরো বেশি উন্মাদনা কাজ করছে, আবেগের তাড়নায়। যখন আমি তার সাথে এলোমেলো করার চেষ্টা করি, তখন তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে বলল, মা, তুমি কি করছো? আমি তোমার ছেলে। আমি বললাম, বাবা সুবল, তুমি এখন কোনো কথা বলো না। আমি তোমার সাথে যা করছি, তাই আমাকে তা করতে দাও। এই রাতের অন্ধকারে এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। বাবা সুবল, তোমার বাবা মারা গিয়েছে প্রায় 4-5 বছর হয়ে গেছে। আমি বহুদিনের ক্ষুধার্ত। আমার অনেক চাহিদা। বাবা, তুমি আমাকে একটু শান্তি দাও। আমি আর পারছি না বাবা। আমার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার ছেলে বলল, মা, এটা কিভাবে সম্ভব? তুমি আমার মা। তারপরেও আমি আমার ছেলেকে জোর করে আমার সাথে উন্মাদ করাতে গিয়েছিলাম। তাকে আমি এমনভাবে উন্মাদ করালাম, যার ফলে সে আর নিয়ন্ত্রণ রাখতে পারে নাই। বাধ্য হয়ে সে আমার এখানে চড়াও হতে শুরু করল। কিছুক্ষণ পর আমার কাছে মনে হলো সে পুরোপুরি উন্মাদ হয়ে গেল। কোনো কিছু পাওয়ার আশায় সে পাগল হয়ে গেল। আমার 15 বছরের ছেলের কাজ করার কৌশল দেখে আমার মাথা ঘুরে গেল। আমার কাছে মনে হয়েছিল আমার 5 বছরের যে অপূর্ণতা, তা একদিনে পূরণ করে দিয়েছিল। তারপর থেকে আমি নিয়মিত আমার ছেলের সাথে সময় কাটাতাম, এবং সেই কাজটি করার ফলে আমার ছেলে আর ওই মেয়ের সাথে যোগাযোগ করত না। 6 বছর পরের কথা। আমার ছেলে এখন সরকারি চাকরি করছে। ছেলেকে ভালো বংশীয় পরিবারে বিয়ে করালাম। মেয়েকেও ভালো জায়গায় বিয়ে দিলাম। এখন আমি ছেলে এবং ছেলের বুকে নিয়ে সুখেই আছি। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা, নিজের সন্তানের সুখের জন্য মা তার সর্বোচ্চ ত্যাগ করতে পারে। আমিও তাই করেছিলাম। জানি না উচিত হয়েছিল কিনা। নিশ্চয় তোমরা কমেন্টে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার 22 বছরের কাজের লোক আমার ঘরেই ঘুমাত। তাকে আমি সবসময় সাধারণভাবেই দেখতাম। একদিন হঠাৎ সে আমার সামনে এসে বলল, ম্যাডাম, দয়া করে আমাকে ছোট চোখে দেখবেন না। সেই রাতে যখন আমি তার দিকে তাকালাম, আমি অবাক হয়ে গেলাম। রমেশ এখন আর আগের মতো যুবক নয়, বরং এক পরিপক্ক, পরিণত মানুষের মতো আচরণ করছিল। আমি তাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কিন্তু তার কোনো সাড়া পাচ্ছিলাম না। তাকে খুঁজতে খুঁজতে আমি তার ঘরে গেলাম। সেখানে দেখলাম রমেশ মাত্রই স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এসেছে। তার গায়ে তখনও শার্ট ছিল না। আমি প্রথমবারের মতো তাকে এমনভাবে দেখলাম। রমেশের শরীর ছিল খুব শক্তিশালী, যেন কোনো যোদ্ধার মতো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বহু বছর পর আমি কোনো যুবককে এভাবে দেখলাম। আমি একদৃষ্টিতে তাকিয়েছিলাম। তারপর আমি রমেশকে, আমার নাম প্রিয়া। আমি 38 বছরের হলেও আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম। তাই আমার বয়স বেশি মনে হতো না। বন্ধুরা, আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল।
তাই কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। যখন থেকে রমেশ আমার বাড়িতে এসে থাকতে শুরু করল, আমার জীবনে কিছু পরিবর্তন আসতে লাগল। প্রথমে আমি ভেবেছিলাম রমেশ ছোট, সে কিছু বুঝতে পারবে না। কিন্তু ধীরে ধীরে তার আসল চরিত্র আমার সামনে আসতে লাগল। আমি কখনো ভাবতেও পারিনি যে ২২ বছরের একটি ছেলে আমার মতো ৩৮ বছরের একজন মহিলার জীবনে এমন আনন্দ বয়ে আনবে। রমেশ ২২ বছরের তরুণ, যাকে আমি গ্রামের বাড়ি থেকে আমার বাড়িতে কাজের জন্য নিয়ে এসেছিলাম। আমার বাড়িতে শুধু আমি আর আমার ১ বছরের সন্তান ছিল। যখন আমি কাজে যেতাম, রমেশ আমার সন্তানের যত্ন নিত এবং সে আমার বাড়িতেই থাকত। আমি বিয়ে না করেই মা হয়েছিলাম। আমার প্রেমিক আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছিল। যখন আমি গর্ভবতী হয়ে গেলাম, আমি তার বাড়িতে গেলাম এবং সেখানে গিয়ে দেখি যে তার বিয়ে হচ্ছে। সে আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছিল, কিন্তু শেষমেশ অন্য একটি মেয়েকে বিয়ে করে ফেলেছিল। আমার গর্ভে যে সন্তান ছিল তাকে নষ্ট করার ইচ্ছে আমার হয়নি। যখন আমি ভাবলাম গর্ভপাত করাব, তখনও অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ আমি তখন প্রায় ৫ মাসের গর্ভবতী ছিলাম। আমার বাবা মা আমাকে এবং আমার সন্তানকে গ্রহণ করতে অস্বীকার করলেন। তাই আমি একাই থাকতে শুরু করলাম। কিছু মাস আগে আমি আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম আমার দাদার ৯০তম জন্মদিন উদযাপন করতে। আমার দাদু আমাকে সেই বিশেষ দিনের জন্য নিমন্ত্রণ পাঠিয়েছিলেন, তাই আমি গ্রামে গিয়েছিলাম। সেখানে আমার ছেলেকে শুধু আমার দাদাই ভালোবেসে কোলে তুলে নিয়েছিলেন। আমার ছেলে কুনাল তার সঙ্গে খেলছিল, এমন সময় অফিস থেকে আমার ফোন এলো। কিছুক্ষণের জন্য ফোনে কথা বলার জন্য আমি বাইরে গেলাম। আমি যখন বাইরে থেকে ফিরে এলাম, দেখলাম আমার ছেলে কুনাল আর দাদার কাছে নয়, বরং বাড়ির এক কর্মচারীর কাছে ছিল। আমি লক্ষ্য করলাম, কুনাল সেই কর্মচারীর সঙ্গে বেশ আনন্দের সঙ্গে খেলছে। আমি আমার সন্তানকে তার কাছ থেকে নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই সেই কর্মচারী আমাকে থামিয়ে বলল, ম্যাডাম, আমাকে একটু সাহায্য করবেন? আমার টাকার প্রয়োজন নেই, আমার কাজের প্রয়োজন। সে নিজেকে পরিচয় দিয়ে বলল, আমি রমেশ। আমি আগে এই বাড়ির গবাদি পশুর খোয়ারের দেখাশোনা করতাম, কিন্তু এখন বড় সাহেব গবাদি পশু বিক্রি করার কথা ভাবছেন। যদি আপনার কাছে কোনো কাজ থাকে, দয়া করে আমাকে দিন, আমার খুব প্রয়োজন। আমার বাবা মাও দিনমজুরি করেন, তাই আমার কাজের খুব প্রয়োজন। তখন আমি বললাম, আমার সন্তানের যত্ন নেওয়ার জন্য একজনের প্রয়োজন। কিন্তু এর জন্য তোমাকে শহরে যেতে হবে। আমি এই কাজের জন্য তোমাকে প্রতি মাসে ৭,০০০ টাকা দেব। রমেশ আমার প্রস্তাব শুনে শহরে আসতে রাজি হয়ে গেল। কুনাল তার সঙ্গে বেশ ভালোভাবে থাকত। এটা দেখে আমি রমেশকে আমার বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নিলাম। রমেশ তখন থেকেই আমার বাড়িতে থাকত। সে বলেছিল প্রতি ৪ মাস পরপর যখন কিছু টাকা জমা হবে, তখন সে তার গ্রামে ফিরে যাবে। রমেশ সারা দিন আমার সন্তানের যত্ন নিত এবং ঘরের কাজে আমাকে সাহায্য করত। ১ মাস হয়ে গেছে রমেশ আমাদের বাড়িতে এসেছে, আর এই ১ মাসে সে নিজের কাজকে খুবই আন্তরিকতার সঙ্গে করেছে। তাকে আমার খুবই ভালো লাগত। রমেশের যত্নে আমার সন্তানের স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করেছিল এবং আমি অবাক হয়ে দেখলাম যে আমার ছেলে কুনাল, যে আমাকে আগে অনেক বিরক্ত করত, এখন রমেশের হাত থেকে খুব ভালোভাবে খাবার খাচ্ছে। আমি রমেশকে আমার বাড়িতে থাকার জন্য একটি আলাদা ঘর দিয়েছিলাম। একদিন রাতে আমার ছেলে খুব কাঁদছিল এবং কিছুতেই থামছিল না। তার কান্নার শব্দ শুনে রমেশ আমার ঘরে এসে কুনালকে আমার কাছ থেকে নিয়ে নিল। রমেশের কাছে যেতেই আমার ছেলে কুনাল একদম শান্ত হয়ে গেল। রাত অনেক হয়ে গিয়েছিল, কুনাল রমেশকে ছেড়ে দিতে চাইছিল না, তাই আমি রমেশকে আমার ঘরেই থেকে যাওয়ার জন্য বললাম। সেদিন আমি অনেক সুন্দর একটি পোশাক পরেছিলাম। সে আমার কথায় রাজি হয়ে গেল। সকালে আমি ঘুম থেকে উঠলাম, তখন দেখি কুনাল রমেশকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। সেই দৃশ্য দেখে আমার মনে হল, রমেশ সত্যিই আমার সন্তানের জন্য একজন আদর্শ দেখাশোনাকারী হয়ে উঠেছে। সেই রাতের পর থেকে রমেশ কুনালের জন্য আমার ঘরেই থাকতে শুরু করল। রমেশ আসার পর সবকিছু ঠিকঠাক চলছিল, আর তার কাজের প্রতি আন্তরিকতা দেখে আমি বেশ খুশি ছিলাম। ছুটির দিনে আমি রমেশকে নিয়ে শপিং মলে গেলাম। সেখানে আমি তার জন্য সুন্দর কিছু পোশাক কিনলাম এবং সেলুনে গিয়ে তার নতুন হেয়ার স্টাইল করিয়ে দিলাম। রমেশ দেখতে ভালো ছিল, কিন্তু সে সবসময় খুব সাধারণভাবে থাকত। সেদিন আমি তার পুরো লুকটাই বদলে দিয়েছিলাম। নতুন রূপে রমেশকে দেখে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে কাল পর্যন্ত যে একজন সাধারণ কর্মচারী ছিল, সে এতটা স্মার্ট এবং আকর্ষণীয় লাগতে পারে। শপিং মল থেকে আমরা যখন বাড়ি ফিরলাম, কুনাল ঘুমিয়ে পড়েছিল।
আমি তাকে তার ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম এবং পানি আনতে বাইরে যেতে লাগলাম। ঠিক তখনই রমেশ আমার জন্য পানি নিয়ে এলো। আমি পানি খেয়ে গ্লাসটা রেখে দিলাম আর লক্ষ্য করলাম রমেশ আমাকে তখন থেকেই এক দৃষ্টিতে দেখছিল। হঠাৎ করেই সে আমাকে আলতো করে জড়িয়ে ধরল। অনেক বছর পর কোনো পুরুষের আলিঙ্গন পেলাম, আমি অবাক হয়ে তাকে দূরে সরিয়ে দিলাম। তখন রমেশ বলল, ম্যাডাম, আজ আপনার জন্যই আমি প্রথমবারের মতো নিজেকে ভালোবাসতে শিখেছি। জীবন সত্যিই সুন্দর, শুধু সেটাকে কিভাবে উপভোগ করতে হয় তা জানা দরকার। আজ আপনি আমাকে সম্পূর্ণ বদলে দিয়ে আমার উপর অনেক বড় অনুগ্রহ করেছেন। সত্যিই আমি এখন অনেক ভালো লাগছি। রমেশের মুখে সেই আনন্দের হাসি দেখে আমিও খুশি হয়ে গেলাম। কারণ কোনো গরিবের উপকার করতে আমার অনেক ভালো লাগে। পরের দিন থেকেই রমেশ খুব পরিপাটি ও সুশৃঙ্খলভাবে থাকতে শুরু করল। সে মাত্র ২২ বছরের হলেও গ্রামের ছেলে হওয়ার কারণে তার শারীরিক গঠন ছিল মজবুত। সে প্রতিদিন বাড়িতেই শরীরচর্চা করত আর তার উচ্চতাও বেশ ভালো ছিল। একদিন আমি তার পড়াশোনা সম্পর্কে জানতে চাইলে সে বলল, এখন আর তার পড়াশোনায় মন নেই। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে আমি আমার সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করতাম। আজ সকালে অফিসে যাওয়ার আগে যখন আমি আমার ছেলে কুণালকে আদর করতে গেলাম, দেখি সে রমেশের কোলে বসে আছে। হঠাৎ আমার ছেলে কুণাল মুখটা ঘুরিয়ে নেয় আর আমার ঠোঁট অজান্তে রমেশের গালে স্পর্শ করে। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম এবং দ্রুত রমেশের কাছে ক্ষমা চাইলাম। ঘটনাটি আমাকে অস্বস্তিতে ফেলে দিলেও রমেশ বিষয়টি সহজভাবে গ্রহণ করল। আমি তখন রমেশের কাছে ক্ষমা চেয়ে অফিসে চলে গেলাম। সন্ধ্যায় যখন বাড়ি ফিরলাম তখনও আমি রমেশের চোখে চোখ রাখতে পারছিলাম না। রমেশ কুণালকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল, তারপর আমরা একসঙ্গে রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়ার পর আমি আমার ঘরে গিয়ে ওষুধ খেতে লাগলাম, কারণ আমার মাইগ্রেনের সমস্যা ছিল। ওষুধ খাওয়ার পরও আমার মাথার ব্যথা কমছিল না, তাই আমি মাথা ধরে বসেছিলাম। কিছুক্ষণ পর রমেশ ঘরে এলো। আমাকে এমন অবস্থায় দেখে সে জানতে চাইল কি হয়েছে। আমি বলার পর সে আমার মাথায় ধীরে ধীরে মালিশ করতে শুরু করল। রমেশ এর মালিশে আমার মাথার ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করল আর আমি আস্তে আস্তে গভীর ঘুমে ডুবে গেলাম। সেই রাতে আমার ঘুম খুবই ভালো হয়েছিল। পরের দিন আমাদের অফিসে ট্র্যাডিশনাল ডে উদযাপন ছিল। আমি ঠিক করেছিলাম যে সেদিন গুজরাটি পোশাকে সাজব। আমি ঘাঘরা পরেছিলাম, কিন্তু স্কার্টের গিট বাঁধতে গিয়ে বেশ অসুবিধায় পড়েছিলাম। আমার কোনো সহায়তা ছিল না, তাই আমি ঘরে কাজ করা রমেশকে ডেকে গিট বাঁধতে বললাম। গিট বাঁধার সময় তার হাত আমার পিঠের উপর দিয়ে স্পর্শ করছিল। আমি বিষয়টাকে গুরুত্ব দেইনি, কারণ তখন আমার কাছে আর কোনো উপায় ছিল না। প্রস্তুত হয়ে যখন আমি বের হতে যাচ্ছিলাম তখন রমেশ আমাকে থামিয়ে দিল। রমেশ ঘর থেকে কাজল নিয়ে এসে আমার কানের পেছনে লাগিয়ে বলল, ম্যাডাম, এখন আপনাকে আর কেউ নজর দিতে পারবে না। আপনি সত্যিই খুব সুন্দর লাগছেন। আপনি এমনিতেই অনেক সুন্দর আর আজকে আরও সুন্দর লাগছেন। তার কথা শুনে আমি হেসে ফেললাম এবং বাইরে বেরিয়ে পড়লাম। সেদিন সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরলাম তখন আমার সঙ্গে আমার এক বান্ধবী এবং তার বন্ধু ছিল। রমেশ সেদিন অসাধারণ খাবার তৈরি করেছিল। আমার বান্ধবী পরের ৪ দিন আমার বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল আর তার বন্ধু আমাদের সঙ্গে পরের ৩ দিন ছিল। পরের দিন রাতে রমেশ খাবার তৈরি করে আমার বান্ধবী তানিয়া এবং তার বন্ধুকে ডেকে খেতে বলল, কিন্তু তারা নিজেদের ঘরে বসে পানীয় খাচ্ছিল। তানিয়া অনেকটাই পান করে ফেলেছিল এবং খাওয়া ছাড়াই ঘুমিয়ে পড়েছিল, আর তার বন্ধু সুনীল আমাদের সঙ্গে খাবার টেবিলে বসে খেতে শুরু করল। সুনীল আমাকে উদ্দেশ্য করে বলল, প্রিয়া, তুমি তো তানিয়ার থেকেও সুন্দর। সুনীলের কথায় রমেশ তার দিকে রাগী দৃষ্টিতে তাকাল এবং খাওয়া শেষ করে নিজের ঘরে চলে গেল। সুনীলে চলে যাওয়ার পর সে আমার কাছে এসে বলল, ম্যাডাম, আপনার এই ধরনের বন্ধুরা আমার ভালো লাগছে না। তখন আমি রমেশকে ধমক দিয়ে বললাম, আমি তোকে পরিবারের সদস্যের মতো মনে করি, এর মানে এই নয় যে তুই আমার অতিথিদের নিয়ে কিছু বলবি। তোর কাজ হচ্ছে বাড়িতে আসা অতিথিদের সেবা করা, তুই শুধু সেটাই করবি। আমাকে শেখানোর চেষ্টা করার দরকার নেই। আমি আমার ঘরে চলে গেলাম। যদিও আমি রমেশকে ধমক দিয়েছিলাম, তবুও সে আমার জন্য পানি নিয়ে এলো। আমি আমার ওষুধ খেয়ে পানি পান করে শুয়ে পড়লাম। সেদিন রমেশ আমার ঘরে ঘুমাতে আসেনি বলে মনে হচ্ছিল, কিন্তু সকালে ঘুম ভাঙতেই দেখি সে আমার পাশে শুয়ে আছে। সকালে ঘুম থেকে উঠতেই দেখি তানিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে এবং তার মুখে বিরক্তির ছাপ। রমেশকে সামনে আনা হলো, তার হাতে তানিয়ার ওড়নাটা বাঁধা ছিল। তানিয়া ক্ষুব্ধ কণ্ঠে বলল, তোমার এই গ্রাম্য কাজের লোকটা আমার বন্ধুর হাত ভেঙে দিয়েছে। রমেশ তখন মাথা নাড়ল এবং শান্তভাবে বলল,
ম্যাডাম, আমি কিছুই করিনি। রাতে সুনীল সাহেব মদ্যপ অবস্থায় ছিলেন, সম্ভবত তার ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন। আমি তো সুনীল সাহেবের উপর হাত তুলতে যাব কেন? তানিয়া তখনও কিছুটা অস্বাভাবিক অবস্থায় ছিল বলে মনে হল। রমেশ আমার জন্য তাদের কাছে ক্ষমা চেয়ে নিল। তানিয়া ও সুনীল তখন সেখান থেকে চলে গেলেন এবং রমেশ আমার কাছেও ক্ষমা চাইতে শুরু করল। আমি জানতাম রমেশ কোনো ভুল করেনি। আজ আমি ছুটি নিয়েছিলাম কারণ কয়েকদিন ধরে আমি খুব ব্যস্ত ছিলাম। তাই ভাবলাম আজ একটু নিজেকে সময় দেব। সকালের নাশতা করার পর আবারও 1 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়লাম। রামার ছেলে কুনালও আমার সঙ্গে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে মনে হল 1 কাপ চা খুব দরকার। আমি রমেশকে ডেকে চা বানানোর জন্য বললাম। আমি তাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কিন্তু তার কোনো সাড়া পাচ্ছিলাম না। তাকে খুঁজতে খুঁজতে আমি তার ঘরে গেলাম। সেখানে দেখলাম রমেশ মাত্রই স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এসেছে। তার গায়ে তখনও শার্ট ছিল না। আমি প্রথমবারের মতো তাকে এমনভাবে দেখলাম। রমেশের শরীর ছিল খুব শক্তিশালী, যেন কোনো যোদ্ধার মতো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বহু বছর পর আমি কোনো যুবককে এভাবে খালি শরীরে দেখলাম। আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম, আমার যেন হুঁশ ছিল না। এই মুহূর্তে রমেশ আমাকে ডাক দিল। তখন দেখি সে শার্ট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তখনও তাকিয়ে আছি, যেন আমার মনোযোগ ছিল অন্য কোথাও। রমেশ আমার চোখের সামনে হাতের চুটকি বাজালো। আমি হুঁশে ফিরলাম। তাকে বললাম, আমার জন্য 1 কাপ চা বানিয়ে দাও। আজকের দিনটা আমি নিজের জন্য একটু আলাদা করে রেখেছিলাম। তাই দুপুরবেলা নিজের ঘরে বসে রিল্যাক্স করার জন্য ত্বকের যত্ন নিচ্ছিলাম। আমি তখন শর্টস আর গাউন পরেছিলাম এবং আমার পায়ের ওয়াক্সিং করছিলাম। ওয়াক্সিং করার সময় একটু বেশি গরম ওয়াক্স পায়ে পড়ে যায়, যার ফলে পা পুড়ে যায়। ব্যথায় আমার মুখ দিয়ে শব্দ বেরিয়ে গেল। আমার ব্যথার শব্দ শুনে রমেশ দ্রুত ঘরে আসে। সে এসে পায়ের পুড়ে যাওয়া অংশ থেকে গরম ওয়াক্স সরিয়ে দেয় এবং সেখানে সাবধানে ক্রিম লাগিয়ে দেয়। তার সাহায্য আমার পায়ে স্বস্তি এনে দেয়, যদিও তার স্পর্শের কারণে আমি কিছুটা অস্বস্তি বোধ করছিলাম। রমেশ ও আমি ঘরের কিছু কাজ করছিলাম, কিন্তু আমার মধ্যে তখন কিছু অনুভূতি তৈরি হচ্ছিল যা বোঝানো কঠিন। হঠাৎ রমেশের চোখ আমার দিকে পড়তেই আমি ব্যথার কারণে আবার একটু কুঁকিয়ে উঠলাম। রমেশ চিন্তিত মুখে বলল, ম্যাডাম, আপনি এখন বিশ্রাম নিন। বাকি যা দরকার আমাকে বলুন, আমি সব ঠিক করে দেব। আমি তাকে আমার পায়ের বাকি অংশের ওয়াক্সিং করার জন্য বললাম। রমেশ আমার কথা মতো কাজ করল, এমনকি আমার মুখেও হালকা ম্যাসাজ করে দিল। তার স্পর্শে আমি বেশ আরাম বোধ করলাম। আজকের ছুটির দিনটা আমার জন্য বেশ শান্তিপূর্ণ ছিল। রমেশ সত্যিই সব দিক থেকেই নিখুঁত ছিল, কোনো কাজই তার জন্য কঠিন মনে হতো না। আজকে রাত নামতেই আমি তাকে আমার ঘরে না থাকার জন্য অনুরোধ করলাম। দিনের বেলায় আমি ঘরে থাকি না, তাই অন্তত রাতটা আমি আমার সন্তানের সঙ্গে একান্তে কাটাতে চেয়েছিলাম। প্রতিবার রমেশ ঘরে থাকা আমার পছন্দ হতো না, তাই আজ রাতে তাকে অন্য ঘরে থাকার জন্য বললাম। দিনগুলো এভাবেই চলতে থাকল। কিছুদিন রমেশ ছাড়া আমার ছেলে কুনাল রাতে ঘুমাতে পারত না। কিন্তু ধীরে ধীরে সে কান্না বন্ধ করল। এদিকে আমি নিজেও কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করলাম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই শরীর ভারী লাগতে শুরু করল। হঠাৎ এই পরিবর্তন কেন হচ্ছে তা বুঝতে পারছিলাম না। আমার শরীরের যন্ত্রণা এতটাই বেড়ে গিয়েছিল যে বিছানা থেকে ওঠারও ইচ্ছা থাকত না। তাই আমি অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে নিলাম, যেন কিছুটা বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে উঠতে পারি। এই সময়ে কুনাল প্রায় পুরোটা সময় রমেশের সঙ্গে কাটাচ্ছিল। মাঝে মাঝে আমার ছেলের খিদে পেলে কুনালকে আমার কাছে নিয়ে আসত। আজ আমি আমার কোমর ধরে বসেছিলাম। রাতের বেলায় রমেশ 1 গ্লাস পানি নিয়ে আমার ঘরে আসে। আমার কোমরের উপর হাত দেখে সে বুঝে গেল আমার কোমরে খুব ব্যথা হচ্ছে। রমেশ বলল, ম্যাডাম, যদি আপনার কোনো আপত্তি না থাকে, আমি আপনার কোমরে একটু মালিশ করে দিতে পারি। আমার কোমরের ব্যথা এতটাই তীব্র ছিল যে আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। মালিশ শুরু করার আগে আমি ঘরের বড় লাইট বন্ধ করে ছোট্ট জিরো বাল্বটা জ্বালিয়ে দিলাম, যেন পরিবেশটা আরও শান্তিপূর্ণ হয়। রমেশ যখন কোমরে হালকা চাপ দিয়ে মালিশ করছিল, আমি বেশ স্বস্তি অনুভব করছিলাম। মালিশ শেষ হওয়ার পর মনে হল যেন আমার ব্যথা একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। মালিশ করার সময় রমেশ আমাকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার কি কখনো কুনালের বাবাকে মনে পড়ে না? আপনি এত সুন্দর এবং তরুণী হয়ে একা কেন? তার প্রশ্নের কোনো সঠিক উত্তর আমার কাছে ছিল না।
আমি শুধু বললাম, হয়তো এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। সেই মুহূর্তে কথোপকথনটা শেষ হয়ে গেল। রমেশের মালিশে আমার এত ভালো লাগলো যে আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। 2 দিন পর এমন একটা দিন আসলো, যেদিন আমি আমার প্রিয়জনের সঙ্গে প্রথম দেখা হয়েছিল। সেই দিনটা শেষমেশ এসে গেল। সারাদিন আমি নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করলাম, যাতে তার কথা আমার মনে না আসে। কিন্তু রাতের অন্ধকারে তার কথা খুব মনে পড়ছিল। সে এখন আমার সঙ্গে নেই, তবে সে আমার সন্তানের বাবা। কুণালকে দেখলেই প্রতিদিন তার কথা মনে পড়ে। আজ আমি আর আমার আবেগ ধরে রাখতে পারলাম না। ঘরে বসে হঠাৎ কান্নায় ভেঙে পড়লাম। আমার ছেলে আমার পাশে ঘুমাচ্ছিল, কিন্তু তখন আমি সেটাও খেয়াল করিনি। আজ এমন কি আমি আমার ওষুধও খেতে ভুলে গিয়েছিলাম। রাতে রমেশ এক গ্লাস পানি নিয়ে আমার ঘরে ঢুকল। আমাকে কাঁদতে দেখে সে আমাকে পানি পান করাল। আমি কিছুটা স্থির হলে সে আমাকে ওষুধ দিল। আমার কান্নার আওয়াজ শুনে আমার ছেলে কুণাল কিছুটা নড়াচড়া করতে লাগল। তখন রমেশ আমাকে নিজের ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে আমি নিজের আবেগ সামলাতে না পেরে হঠাৎ রমেশকে জড়িয়ে ধরলাম। আমার অনুভূতিগুলো যেন বসেছিল না। আমার দুঃখের কারণ শুনে রমেশ নীরবে আমার চোখের জল মুছে দিল। আমি তার কাঁধে হাত রেখে বললাম, আজ আমি তোমার পাশে থাকতে চাই, একটু সান্ত্বনার খোঁজে। রমেশ কিছুটা বিস্মিত হয়ে বলল, ম্যাডাম, আমি তো এসব বুঝি না। তার কথা শুনে আমি হেসে ফেললাম এবং তাকে সান্ত্বনা দিয়ে পাশে বসালাম। সেই রাতে আমি তার ঘরেই ছিলাম। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখলাম সে সেখানে নেই, শুধু তার শার্টটা পরে আছে। বাইরে গিয়ে দেখলাম রমেশ কুণালকে দুধ আর বিস্কুট খাওয়াচ্ছে। আমি আমার ছেলের কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু রমেশ ভোলেনি। সে আমাদের দুজনকেই খুশি রেখেছিল। রাতের ক্লান্তির কারণে আমি সকালে বেশ দেরি করে উঠেছিলাম। সারাদিন রমেশ আমার সঙ্গে চোখ মিলায়নি। আজ আমার বন্ধু তানিয়া আমার সঙ্গে দেখা করতে এলো। সে রমেশের দিকে একবারও তাকায়নি। রমেশ এসে তাকে পানি দিল এবং তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ কথা বলার পর তানিয়া চলে যাওয়ার জন্য তৈরি হল। যাওয়ার সময় সে বলল, যত দ্রুত সম্ভব তোমার কাজের ছেলেটাকে এখান থেকে বিদায় করে দাও। বাইরে থেকে যতটা সরল মনে হয় সে আসলে ততটা সরল নয়। তানিয়ার কথাটা আমি তেমন গুরুত্ব দিলাম না। রোজকার মতোই রাতের খাবার শেষে রমেশ আমার ঘরে এক গ্লাস পানি নিয়ে এলো। সে কুণালকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আজ কুণাল হলঘরে দোলনায় ঘুমাচ্ছিল, আর রমেশ তার দেখভাল করছিল। আমি ঘরের লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে কুণাল কাদার শব্দে আমার ঘুম ভাঙল। আমি উঠতে যাচ্ছিলাম, তখনই তার কান্নার আওয়াজ হঠাৎ থেমে গেল। তারপর আমি আমার ঘরের দরজা খোলার একটা শব্দ শুনতে পেলাম। আমি চুপচাপ লক্ষ্য করছিলাম। রমেশ আমার ঘরে ঢুকল। সে ধীরে ধীরে আমার কাছে এসে দেখার চেষ্টা করছিল আমি ঘুমিয়ে আছি কিনা। এরপর সে আমার মোবাইলটা তুলে নিল। তার এই কার্যকলাপ দেখে আমি দ্রুত লাইট জ্বালিয়ে দিলাম। আমাকে জেগে থাকতে দেখে রমেশ হতভম্ব হয়ে গেল। আমি তার হাত থেকে মোবাইলটা কেড়ে নিলাম এবং জিজ্ঞেস করলাম, রমেশ, এ কি করছ? এত রাতে তুমি এখানে কি করছ? সে কিছু না বলেই চলে যাওয়ার চেষ্টা করল, কিন্তু আমি তাকে এত সহজে ছেড়ে দেওয়ার ইচ্ছা করিনি। আমি তাকে তার সেই ভিডিও দেখালাম, যেখানে তানিয়া একদিন এসে আমাকে একটা ভিডিও দেখালো, যেটা তার বয়ফ্রেন্ড সুনীলের সঙ্গে রমেশের মারপিটের দৃশ্য ছিল। সেদিন সুনীল এর মোবাইলের ক্যামেরা ভুলবশত চালু ছিল এবং সেই ঘটনাটা পুরোপুরি রেকর্ড হয়ে যায়। সেই ভিডিও দেখার পর থেকেই আমি রমেশের উপর নজর রাখছিলাম। আমি রমেশকে ডেকে বললাম, রমেশ, তুমি মিথ্যে কেন বললে? কেন সুনীল এর উপর হাত তুলেছিলে? রমেশ একটু থেমে বলল, যে কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, তার সঙ্গে আমি এমনই করব। ম্যাডাম, সেদিন রাতে সুনীল মদ্যপ অবস্থায় আপনার ঘরে ঢুকেছিল, আর সে আপনার সাথে খারাপ ব্যবহার করতে চেষ্টা করছিল। এজন্যই আমি তার উপর হাত তুলেছিলাম। রমেশের কথা শুনে আমি অবাক হয়ে বললাম। আমি বললাম, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিচ্ছি। কিন্তু তুমি আমার পানিতে ঘুমের ওষুধ কেন মেশাচ্ছিলে? আজ আমি নিজেই দেখেছি তুমি আমার পানিতে ওষুধ মিশিয়েছিলে। তোমার নজর আমার উপর ছিল, আর যেটা তুমি চেয়েছিলে সেটা আমি তোমাকে দিয়েছি। এখন তোমার কাজ শেষ, তুমি তোমার গ্রামে ফিরে যাও। আমার কথা শুনে রমেশ বলল, ম্যাডাম, আপনি যা ভাবছেন সেটা মোটেও ঠিক নয়। গত রাতে আমি কিছুই ভুল করিনি। হ্যাঁ, আমি আপনার পানিতে ঘুমের ওষুধ মেশাই যাতে আপনি ঘুমিয়ে পড়েন, কিন্তু আমি আপনার সঙ্গে কিছুই করতে চাইনি। কয়েকদিন আগে রাতে আমি আপনাকে ফোনে কথা বলতে দেখেছিলাম।
আমি বুঝতে পেরেছিলাম আপনি আবারও আপনার সেই প্রেমিকের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন এবং সেই দেখা আপনার নিজের বাড়িতেই হওয়ার কথা ছিল। আমি এটা আটকাতে চেয়েছিলাম, কারণ সেই ব্যক্তি এখনও আপনাকে প্রতারণা করছে। সে আপনাকে মিথ্যে কথা বলছে। সে আপনাকে ধোঁকা দিচ্ছে, আর তার লক্ষ্য আপনার সন্তানকে আপনার কাছ থেকে দূরে নিয়ে যাওয়া। তার স্ত্রী সন্তান ধারণ করতে পারে না, তাই সে আপনার কাছাকাছি আসতে চাচ্ছে। সে তার স্ত্রীকে তালাক দেয়নি, আর এসব কথাই সে আপনাকে গোপন করেছে। আমি বিস্মিত হয়ে রমেশকে জিজ্ঞেস করলাম, রমেশ, তুমি এসব জানলে কিভাবে? তুমি কে? এসব তথ্য তুমি পেলে কোথা থেকে? রমেশ উত্তরে বলল, আপনার বাবা সাহেব আমাকে আপনার ছবি দেখিয়েছিলেন। রমেশ বলল, প্রথমবার আপনাকে দেখে খুব ভালো লেগেছিল, কিন্তু আপনার বাবা সাহেব বলেছিলেন যে আপনি বিয়ে করতে চান না। তখনই আমরা দুজনে মিলে একটা পরিকল্পনা করি, আপনার জীবনে জায়গা করে নেওয়ার জন্য আমি এখানে এসেছিলাম। তবে এখানে আসার পর দেখলাম অনেকেই আপনাকে ভুল উদ্দেশ্যে কাছে টানতে চাইছে। তখন থেকেই আমি আপনার সুরক্ষা করা শুরু করি। রমেশ আসলে ২২ বছর বয়সী ছিল না, আমার প্রথম সন্দেহ ঠিকই ছিল। সে ৩০ বছর বয়সী এবং একটি ভালো চাকরি করত। আমার ভালোবাসা জয় করতে সে এত চেষ্টা করেছিল। রমেশ যা বলেছিল সবই সত্যি ছিল। সে আমার প্রেমিক সম্পর্কে যা কিছু বলেছিল তার সবকিছুই সঠিক প্রমাণিত হয়েছে। রমেশের মতো একজন সৎ জীবনসঙ্গী এবং আমার সন্তানের জন্য একজন দায়িত্বশীল বাবা পাওয়া আমার জন্য সত্যিই বড় সৌভাগ্যের ব্যাপার। আমি আমার পুরনো প্রেমিকের প্রতারণা থেকে বেঁচে গেছি। আজ আমি রমেশ, যার আসল নাম বিজয়, তার সঙ্গে খুব সুখী। সে আমাকে এবং আমার সন্তানকে অনেক ভালোবাসে। আমার বাবা সাহেবের কারণেই আজ আমি আমার নতুন পরিবার শুরু করতে পেরেছি। রমেশের মতো একজন জীবনসঙ্গী পাওয়া আমার জন্য সত্যিই আশীর্বাদ। বন্ধুরা, যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো কোনো কঠিন সময়ে আপনাকে ছেড়ে যাবে না। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না, কিন্তু সম্পর্ক ভাঙার জন্য একটা অজুহাতই যথেষ্ট। এই ছিল আজকের আমাদের ছোট্ট গল্প। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। আমার নাম অর্পিতা, বয়স ২১ বছর। দেখতে বেশ সুন্দর এবং বয়সের তুলনায় একটু পরিণত মনে হয়। আমার মুখের গঠন আকর্ষণীয়, গায়ের রং উজ্জ্বল এবং শরীরের গঠন স্লিম নয়, বরং মাঝারি। আমরা গ্রামে থাকি, তাই অন্যান্য গ্রামের মেয়েদের মতো আমিও সাধারণত সালোয়ার কামিজ পরি। আমি শুধু দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি এবং তারপরে বাড়িতেই থাকি। বাইরে থেকে আমাকে খুবই সাধারণ এবং সরল মনে হতো। ভিতর থেকেও আমি অতটা চালাক বা চতুর ছিলাম না। তবে সত্যি বলতে সেদিনগুলোতে আমি নিজের সীমা অতিক্রম করেছিলাম। জীবন আমাকে এমন কিছু অভিজ্ঞতা দিয়েছিল যা ভাবনার বাইরে। আমি অনেক দিন আগে একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম যা আমার মনে এখনও গভীর ছাপ রেখে গেছে। ঈশান ভাইয়ার সঙ্গে আমার পরিচয় এমন এক সময়ে হয়েছিল যখন আমার জীবনে অনেক একাকিত্ব ছিল। ওর সঙ্গে সময় কাটানো আমার কাছে খুব ভালো লাগত। ঈশান ভাইয়া সবসময় আমার প্রতি খুব যত্নশীল ছিল, আর তার উপস্থিতি আমার মনকে হালকা করে তুলত। প্রথম দিকে যখন ওর সাথে সময় কাটাতাম তখন শরীরে যেন একটু বাড়তি চাপ অনুভব করতাম। মনে হতো যেন একটু বিশ্রামের দরকার। কিন্তু ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে আসতে লাগল। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে এমন একটি রুটিন তৈরি হয়ে গেল যে সুযোগ পেলেই আমরা একসঙ্গে সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে থাকতাম। তবে বাড়িতে অন্য কেউ থাকলে আমাদের একটু ভয় লাগত, যদি কেউ দেখে ফেলে। কিন্তু কেউ আমাদের সম্পর্কে কিছু সন্দেহ করত না, কারণ ঈশান ভাইয়া সবসময় আমাকে দিদি বলে ডাকত। আসলে আমি বয়সে তার থেকে ১-২ বছরের বড় ছিলাম। তাছাড়া তখন শীতকাল ছিল, তাই সবাই ঘরে নিজেদের কাজে ব্যস্ত থাকত। আর ঈশান আমার মামাতো ভাই, রাতে সবাই নিজ নিজ ঘরে ঘুমোতে চলে গিয়েছিল। আমি এবং ঈশান ভাই আলাদা ঘরে ঘুমাতাম। একদিন রাতে দরজা বন্ধ করে ঘুমানোর পর হঠাৎ একটি ঘটনা ঘটে যা আমার জীবনে ভিন্ন একটি অভিজ্ঞতা এনে দিয়েছিল। তখন আমাদের বাড়ির এক সদস্য, আমার মামি, অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই কারণে আম্মু এবং আমি তাকে দেখতে তাদের বাড়িতে যাই। আমাদের নিয়ে আসার জন্য ঈশান ভাই গাড়ি নিয়ে এসেছিল। প্রথমেই সে এসে আম্মুর পা ছুঁয়ে সালাম করেন। তারপর আমাকে দেখে অবাক হয়ে বলেন, আপনি তো অনেক বড় হয়ে গেছেন। গাড়িতে করে আমরা বাসায় ফিরছিলাম। তখন সন্ধ্যা ৭টা বাজে। আমরা দেরি করেই রওনা দিয়েছিলাম, তাই সময় লেগেছিল।
বাড়ি পৌঁছে দেখি মামা রান্না করছেন আর মামি বিছানায় শুয়ে আছেন। আম্মু রান্নাঘরে ঢুকে মামাকে বকতে লাগলেন, যখন এত সমস্যা ছিল তখন আমাকে আগেই জানালে ভালো হতো। এত কষ্ট করার কি দরকার ছিল? আম্মু রান্না করতে লাগলেন, আর আমি মামিকে দেখে তার পাশে বসে পড়লাম। মামিও আমাকে দেখে বেশ খুশি হলেন, কিন্তু তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। কিছুক্ষণ পর আম্মু মামিকে খাবার দিলেন এবং নিজ হাতে তাকে খাইয়ে দিলেন। ততক্ষণে ঈশান ভাই আমাকে ডাকলেন। আমি তার দিকে তাকিয়ে জানতে চাইলাম কি হয়েছে। ঈশান ভাই আমাকে তার কথাগুলো শোনানোর জন্য অপেক্ষা করছিলেন, যা পরবর্তীতে আমাকে একটি নতুন অভিজ্ঞতার মুখোমুখি করেছিল। রাতে খাওয়ার জন্য যখন আমি ঘরে ঢুকি, তখন ঈশান ভাই খাবার খাচ্ছিলেন। আমাকে দেখেই সে বলল, দিদি চলে আসুন, খাবার খান। আমি বললাম, না ভাইয়া, আপনি আগে খান, আমি পরে খাব, কিন্তু সে আমাকে জোর করেই বসালেন। আমিও খুব ক্ষুধার্ত ছিলাম, তাই বেশি আপত্তি করলাম না। আমরা মজা করে একসঙ্গে খাবার খেয়ে নিলাম, কারণ আমরা আসার সময় চিকেন নিয়ে এসেছিলাম। খাওয়া শেষ হওয়ার পর আমি আম্মুর ঘরে ঘুমাতে যাওয়ার জন্য রওনা দিলাম। তখন ঈশান ভাই বলল, দিদি, যদি কিছু মনে না করেন তবে এখানে আমার ঘরেই ঘুমান না। আমি একটু অবাক হয়ে বললাম, না ভাইয়া, আমি আম্মুর কাছেই ঘুমাবো, কিন্তু সে বারবার অনুরোধ করতে থাকল। শেষে আমি বললাম, ঠিক আছে, এখানে থাকব, কিন্তু আগে আম্মুকে জানিয়ে আসি। ঈশান ভাই আম্মুকে গিয়ে জানালেন যে আমি তার ঘরে থাকছি। এদিকে আমি আমার সালোয়ার কামিজ বদলে ঈশান ভাইয়ের দেওয়া লোয়ার আর টি শার্ট পরে নিলাম, কারণ আমার পোশাকটা একটু বেশি টাইট ছিল। আমাকে সেই পোশাকে দেখে ঈশান ভাই হেসে বললেন, দিদি, আপনাকে এই পোশাকেও অসাধারণ লাগছে, তুমি এত সুন্দর কেন? আমি তাকে কিছু বললাম না, শুধু হেসে কথা ঘুরিয়ে দিলাম। এরপর আমি চাদর গায়ে দিয়ে বিছানায় বসে পড়লাম, আর ঈশান ভাই নিজের চারপাইতে শোয়ার ব্যবস্থা করতে লাগলেন। তখন আমি বললাম, ভাইজা, বিছানাতেই ঘুমিয়ে পড়ুন, এখানে অনেক জায়গা রয়েছে। খাওয়া দাওয়ার পর ঈশান ভাইও চাদরের মধ্যে এসে বসে পড়লেন। ঈশান ভাই ছিলেন খুবই হাসিখুশি এবং মজার মানুষ। তিনি মজার মজার কথা বলে আমাকে অনেকক্ষণ হাসালেন। কথা বলতে বলতে কখন যে রাত 11টা বেজে গেল এবং কখন যে আমি ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। সকালে ঘুম ভেঙে দেখি ঈশান ভাই আমার চুল নিয়ে খেলা করছেন। আমাকে দেখে তিনি হাসি মুখে বললেন, গুড মর্নিং দিদি, ঘুম কেমন হলো? আমি হাসতে হাসতে বললাম, খুব ভালো হয়েছে ভাইয়া। তারপর আমরা দুজন চাদরের মধ্যে বসে চা খেতে শুরু করলাম। সেই সময় আম্মু আমাদের জন্য গরম গরম চা নিয়ে এসেছিলেন। সকালটা খুবই ঠান্ডা ছিল, তাই চাদরের মধ্যেই চা খাওয়া হলো। ঈশান ভাই তখন বারবার আমার দিকে তাকাচ্ছিলেন। আমি হাসি মুখে জিজ্ঞেস করলাম, কি ভাইয়া, এমন করে তাকিয়ে আছেন কেন? তিনি মজা করে বললেন, আপনার চোখ দুটো খুব বড় এবং সুন্দর। সত্যি বলতে দিদি, আপনার চোখের দিকে তাকালে মন ভালো হয়ে যায়। আমি মজা করে তাকে জিজ্ঞেস করলাম, সকালে আমি যখন ঘুমিয়েছিলাম তখন তুমি কি করছিলে? তিনি একটু হেসে বললেন, কিছু না দিদি, আপনার চুল ঠিক করছিলাম। ঈশান ভাই দেখতে বেশ সুদর্শন ছিলেন। তার মুখে তখনও দাড়ি গোঁফ আসেনি। তার ত্বক খুবই পরিষ্কার ছিল এবং আমার চেয়ে সামান্য কম লম্বা ছিলেন। তার এমন কিছু আচরণ মাঝে মাঝে আমাকে একটু অবাক করত। সকালটা বেশ ব্যস্ততার মধ্যে শুরু হয়েছিল। আম্মু ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন, আর মামা কাজের জন্য তৈরি হচ্ছিলেন। আমি আম্মুর কাজে সাহায্য করতে লাগলাম। এর মধ্যেই মামা খাওয়ার প্যাকেট নিয়ে কাজে বেরিয়ে গেলেন। আমার সকালে স্নান করার অভ্যাস অনেক দিনের, তাই প্রতিদিনের মতো আমি স্নান করতে বাথরুমের দিকে যাচ্ছিলাম। কিন্তু আমি জানতাম না যে ঈশান ভাইও এই সময় স্নান করেন। বাথরুমের দরজা খোলার সঙ্গে সঙ্গে আমি লজ্জায় লাল হয়ে গেলাম এবং দ্রুত নিজের ঘরে ফিরে এলাম। ঈশান ভাই তখন স্নানে ব্যস্ত ছিলেন, তার মুখে সাবান ছিল এবং তিনি আমাকে দেখতেও পাননি। কিন্তু আমি এতটাই লজ্জা পেয়ে গিয়েছিলাম যে সেই দৃশ্য বারবার আমার মনে ভেসে উঠছিল। আমি ঘরে বসে নিজের মতো করে কিছু একটা ভাবছিলাম আর একা একাই হাসছিলাম। ঠিক তখনই ঈশান ভাই স্নান সেরে ঘরে এলেন। আমাকে একা একা হাসতে দেখে তিনি মজা করে বললেন, কি হলো দিদি, আজ তো বেশ খুশি লাগছে। ঈশান ভাইয়ের কথা শুনে আমি একটু চুপ হয়ে গেলাম এবং বললাম, না ভাইজা, তেমন কিছু না, আপনার কথাই ভাবছিলাম। তিনি ফোন চালাতে চালাতে পাশে বসে বললেন, আমার ব্যাপারে এমন কি ভাবছিলে যে এত হাসি পাচ্ছে? আমি একটু হেসে বললাম, না ভাইজা, থাক, এটা বলার মতো কিছু নয়। কিন্তু ঈশান ভাই তখন জিদ ধরে বসলেন, না দিদি, বলো না, না বললে আমি ভুল কিছু মনে করব।
তখন আমি বললাম, প্লিজ ভাইয়া, এটা নিয়ে আর কিছু ভাববেন না। এরপর আমি তাড়াতাড়ি উঠে স্নানে চলে গেলাম। স্নান সেরে আমি নিচে হাফ প্যান্ট আর টপ পরে ফিরলাম। তখনও ঈশান ভাই সেখানেই বসেছিলেন। স্নানের সময় আমি চুলও ধুয়েছিলাম, তাই ঘরে ফিরে চুল শুকোচ্ছিলাম। মজা করার জন্য আমি জেনে বুঝেই পানি একটু ঈশান ভাইয়ের দিকে ছিটাচ্ছিলাম। এটা দেখে হঠাৎ ঈশান ভাই উঠে দাঁড়ালেন এবং আমার চুল ধরে আমাকে বিছানায় বসিয়ে দিলেন। তার আচরণে আমি রাগ করে উঠে বললাম, এটা কি হচ্ছে ঈশান? রাগের বশে আমি তার হাতে একটি মৃদু আঘাত করলাম। এরপর ঈশান ভাই কোনো কথা না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। তার এই আচরণে আমিও কিছুটা হতবাক হয়ে গেলাম। আমার মনে খুব আফসোস হচ্ছিল যে হয়তো আমাকে এটা করা উচিত ছিল না। কিন্তু আমি জানতাম ঈশান ভাই যা করতে যাচ্ছিলেন, তাতে যদি আমি তাকে থামাতে কোনো পদক্ষেপ না নিতাম, তবে হয়তো তিনি থামতেন না। এরপর আমি তাড়াতাড়ি নিজের চুল ঠিক করলাম এবং গোসল করে আম্মুর কাছে চলে গেলাম। আম্মু শুধু মামির কথা ভাবছিলেন। তিনি ওনার জন্য ওষুধ দেখিয়ে দিয়েছিলেন, গোসল করিয়ে দিয়েছিলেন এবং খাবারও প্রস্তুত করে রেখেছিলেন। তখন আম্মু বললেন, তাড়াতাড়ি ঈশানকে ডেকে আনো, সে গরম গরম খাবার খেয়ে নিক। পরে খাবার ঠান্ডা হয়ে যাবে। আমিও জানতাম যে ঈশান ভাই আমার উপর রেগে আছেন। যখন আমি তাকে ডাকতে গেলাম, দেখলাম তিনি ছাদের উপর আছেন। ঈশান ভাই ছাদের উপর বসে ফোনে কিছু দেখছিলেন। আমি পেছন থেকে ডাক দিলাম, ভাইয়া, নিচে চলে আসো। আম্মু খাবারের জন্য ডাকছেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। তখন আমি আরও কাছে গিয়ে তার কাছে সরি বলতে লাগলাম, ভাইয়া, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। রাগের মাথায় এমনটা করে ফেলেছি। তবু তিনি চুপ করে থাকলেন এবং আমাকে উপেক্ষা করতে লাগলেন। আমি আরও কাছে গিয়ে তার হাত ধরে বললাম, ভাইয়া, ভুলটা শুধু আমার নয়, তোমারও। তুমি আমার চুল এত জোরে টেনে ধরেছিলে, তাই আমার রাগ উঠে গিয়েছিল। এতে এত রেগে থাকার কি হল? প্লিজ, রাগ ভেঙে ফেলো। এটা শুনে ঈশান ভাই রাগ করে তার হাত সরিয়ে উঠে দাঁড়ালেন। আমার চোখে পানি এসে গেল। আমি প্রায় কান্নার স্বরে বললাম, ভাইয়া, প্লিজ, এতটাও রাগ করো না। যদি সেই চরের কথাই হয় তাহলে একটা নয়, আমাকে দুটো চর মেরে দাও। কিন্তু এমন চুপচাপ থেকো না। আমার চোখে পানি দেখে তিনি ধীরে ধীরে বললেন, আচ্ছা, ঠিক আছে, কেঁদো না। তুমি কাঁদলে মোটেও ভালো লাগো না। কিন্তু তোমার হাত তোলাটা ঠিক হয়নি। ঠিক আছে, এবার নেমে চলো, খাবার খাই। আমি আবার বললাম, তুমি আগে বলো যে তুমি আমাকে মাফ করে দিয়েছ। ভাইয়া হেসে বললেন, এই যে, এবার থামো। খুব বেশি মাফ চেয়ে ফেলেছ। এটা এত বড় ব্যাপারও নয়। চলো তাড়াতাড়ি নিচে যাই। আমরা দুজন নেমে আসার পর যখন আমরা নিচে গেলাম, আম্মু এবং মামি ইতিমধ্যেই খেয়ে নিয়েছেন। আম্মু তখন রান্নাঘরে কাজ গুছিয়ে নিচ্ছিলেন। আমি আর ঈশান ভাই একসঙ্গে বসে খাবার খেয়ে নিলাম। খাওয়ার পর আমি কিছুক্ষণ মামির পাশে বসে তার সাথে কথা বলতে শুরু করলাম এবং তার শরীরের খোঁজখবর নিতে লাগলাম। এরই মধ্যে আম্মু তার কাজ শেষ করে ফিরে এলেন। আম্মু এসে বললেন, আমি আর তোমার মামি পাশের বাড়ির আন্টির সাথে দেখা করে আসি। একটু হাঁটাহাঁটিও হবে। ততক্ষণ তুমি বাসায় থাকো। ঈশানকেও বলে দিয়েছি যেন কোথাও না যায়। আমরা অল্প সময়ে ফিরে আসব। এরপর আম্মু মামিকে নিয়ে বেরিয়ে গেলেন আর আমি মামির ঘর গুছাতে শুরু করলাম। তখন ঈশান ভাইও সেখানে এসে মজা করতে লাগলেন। আমি তাকে বললাম, ভাইয়া, প্লিজ, একটা জিনিস এনে দাও। ঈশান ভাই বললেন, বলো দিদি, কি আনব? তোমার কি ভালো লাগে? তখন আমি বললাম, আমার জন্য একটু চকলেট এনে দাও। চকলেট আমার খুব পছন্দ। ঈশান ভাই মুচকি হেসে বললেন, ঠিক আছে, তুমি ঘর পরিষ্কার করো। আমি চকলেট নিয়ে আসি। ঈশান ভাই চকলেট আনতে বেরিয়ে গেলেন আর আমি আবার ঘর পরিষ্কার করতে শুরু করলাম। ঘর গুছানোর সময় আমি যখন মামির আলমারি খুললাম, তখন দেখলাম সেখানে মামির মেকআপের অনেক জিনিস রাখা আছে। সাজগোজ করার প্রতি আমার ভীষণ আগ্রহ থাকায় সেগুলো দেখেই আমার মন নেচে উঠল। সময় কাটানোর জন্য আমি মামির সাজগোজের জিনিসপত্র নিয়ে তৈরি হতে শুরু করলাম। একটু একটু মেকআপ করলাম, তারপর মামির ঝুমকা আর গয়না পরে নিলাম। আলমারির উপর দিকে ঝুলিয়ে রাখা মামির শাড়িগুলোর মধ্যে একটি লাল শাড়ি বের করলাম এবং তা পরতে শুরু করলাম। যখন ঈশান ভাই চকলেট নিয়ে ফিরে এলেন, আমি তখন পুরোপুরি সেজেগুজে একেবারে নতুন বউয়ের মতো তৈরি। চুল খুলে নিয়েছি, লিপস্টিক লাগিয়েছি আর হাতে চুড়িও পরেছি। ঈশান ভাই যখন ঘরে ঢুকলেন, আমাকে এমন সাজে দেখে একদম হতভম্ব হয়ে গেলেন। তার মুখ থেকে শুধু বের হলো, দিদি, তুমি তো অসাধারণ দেখাচ্ছ। আমি তার কাছ থেকে চকলেট নিয়ে বিছানায় বসে খেতে শুরু করলাম।
ঈশান ভাইও পাশে বসে গেলেন আর তার চোখ আমার উপর থেকে সরছিল না। তখন আমি বললাম, ভাইয়া, এত তাকিয়ে থেকো না। এতে আমি অস্বস্তি বোধ করছি। ঈশান ভাই হেসে বললেন, কি করব দিদি? তোমার উপর থেকে চোখ সরানোর মনই হচ্ছে না। তুমি শাড়িতে এত সুন্দর দেখাচ্ছ যে মনে হচ্ছে যেন সত্যি কোনো পরী। এরপর মজা করে বললেন, মন চাইছে তোমাকে বউ বানিয়ে ফেলি। আমি বুঝতে পারছিলাম সে মুহূর্তে তার মনে কি চলছিল। কিন্তু আমি হালকা হাসি দিয়ে বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দিলাম। আমি মজা করে ঈশান ভাইকে বললাম, তাহলে আর থেমে কেন? বলো, আমাকে স্ত্রী বানিয়ে কি করবে? ঈশান ভাই একটু হেসে বললেন, থাক দিদি, জানি তুমি ইচ্ছে করেই ভান করছ। আমি তখন বললাম, তুমি কি তাহলে তোমার দিদিরই সুযোগ নিতে চাও? জানো, যদি আম্মু জান বা মামা জানতে পারেন আমাদের কি অবস্থা হবে? ভাইয়া বললেন, দিদি, এত ভাবনার কিছু নেই। আমরা তো ঘরেই আছি, আর কেউ জানতে পারবে না। তুমি শুধু একটা বার হ্যাঁ বলো, আমি সব সামলে নেব। আমি মুচকি হেসে বললাম। তাহলে আগে বলো, তুমি কি আমার এই শাড়ি দেখে এত কথা বলছ, নাকি আগে থেকেই এমন ভাবনা ছিল? ঈশান ভাই হেসে বললেন, সত্যি বলতে, তুমি যখন এসেছ তখন থেকেই মনে হচ্ছিল তুমি যদি একবার রাজি হও সব সহজ হয়ে যাবে। আমি মজা করে বললাম, ঠিক আছে, যখন তুমি চাও আমি তোমার কথা শুনি, তাহলে তোমার দায়িত্ব ভালো করে পালন করো। এই কথায় ভাইয়া খুব খুশি হয়ে বলল, ধন্যবাদ দিদি। জানতাম তুমি আমাকে না করবে না। তুমি সত্যিই সেরা। আমি বললাম, থামো তো, এত প্রশংসা করার দরকার নেই। আর সন্ধ্যায় আমার জন্য চকলেট আনতে ভুলবে না। ভাইয়া বলল, ঠিক আছে দিদি, যা চাইবে সব আনব। একটু অপেক্ষা করো। ঈশান ভাই বেরিয়ে যাওয়ার পর আমি একটু অস্বস্তি অনুভব করলাম। যখন তিনি ফিরে এলেন আমি বললাম, ভাইয়া, এই মুহূর্তে আমার একটু অসুবিধা হচ্ছে। সন্ধ্যায় এই বিষয়ে কথা বলবো, আর এখন আমাকে সময় দাও, ঠিক আছে? কিন্তু ঈশান ভাই আমার কথায় থামল না। সে শান্ত গলায় বলল, দিদি, এত ভাবছ কেন? ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক থাকবে। তবে যদি তোমার অস্বস্তি হয়। আমি মুচকি হেসে বললাম, অস্বস্তি হলে তুমি চোখ বন্ধ করে নিতে পারো, তাই না? আমিও চোখ বন্ধ করলাম। সেই মুহূর্তে ঈশান ভাই কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই দরজায় হঠাৎ কড়া নাড়ার শব্দ হল। আমরা দুজনেই থমকে গেলাম। কিছুক্ষণ পর বাইরে থেকে আম্মুর গলা শোনা গেল, কেউ কি ঘরে আছো? দরজা খুলবে না? আমি সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে দাঁড়ালাম, কারণ আমি শাড়ি পরে পুরো সাজগোজ করেছিলাম, আর উপরে ছিলাম মামির ঘরে। ঈশান ভাইয়েরও মেজাজ পুরো নষ্ট হয়ে গেল। কিন্তু ভাইয়ার মুখ দেখে আমার ভেতরে ভেতরে হাসি পেয়ে যাচ্ছিল। তৎক্ষণাৎ আমি ঈশান ভাইকে ঘর থেকে বের করে দিলাম, নিজেও শাড়ি খুলে নরমাল কাপড় পরে নিলাম। তারপর আবার ঘর গুছানো শুরু করলাম। এদিকে আম্মু জান মামিকে বারান্দায় বসিয়ে রেখে সোজা রান্নাঘরে গিয়ে চা বানাতে ব্যস্ত হয়ে গেলেন। আমি তাড়াতাড়ি ঘর ঝাড়ু দিতে শুরু করলাম। পরে আমরা সবাই মিলে চা খেতে বসলাম। চা খাওয়ার পর আম্মু জান কাজে মন দিলেন, আর মামি বারান্দায় শুয়ে রইলেন। আমি সময় কাটানোর জন্য আম্মুকে কাজে সাহায্য করতে লাগলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম ঈশান ভাই কোথাও নেই। খুঁজতে গিয়ে দেখলাম তিনি বাথরুম থেকে বেরিয়ে হাত ধুচ্ছেন। তবে তার মুখ দেখে বোঝা যাচ্ছিল যে এখনও মেজাজ ভালো হয়নি। তাকে দেখে আমি আর হাসি চেপে রাখতে পারলাম না। হেসে বললাম, কি হলো? এত মুখ গোমরা করে আছো কেন? আমি মজা করে বললাম, ভাইয়া, তুমি এমন কেন? ঈশান ভাই হাসতে হাসতে বলল, যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে তুমিও এমনি করতে। তুমি মেয়ে বলেই এত কথা বলতে পারছ। আমি হেসে বললাম, ঠিক আছে ভাইয়া, শুধু একটু অপেক্ষা করো। রাত হলে তো কেউ ডিস্টার্ব করবে না। ঈশান ভাই বলল, দিদি, সমস্যা তো এই রাতের অপেক্ষাতেই। প্রতিটা মিনিট ঘন্টার মতো লাগছে। ঠিক তখনই আম্মু জান ডাক দিলেন, তোমাদের ভাই বোনের গল্পগুজব শেষ হলে একটু এসে কাজে হাত লাগাও। আম্মুর ডাকে আমি উঠে যাচ্ছিলাম, আর যাওয়ার সময় ঈশান ভাইকে মজা করে বললাম, ভাইয়া, তোমার প্রমিস মনে রেখো। চকলেট না পেলে আমিও কিছু দেব না। তারপর আমি রান্নাঘরে চলে গেলাম। এতক্ষণে মামা জান কাজ থেকে ফিরে এসেছেন। আমি তাকে খাবার দিয়ে দিলাম। মামা জান কাজ থেকে খুব ক্লান্ত হয়ে ফেরেন, তাই আমাদের সাথে অল্প সময়ই বসেন এবং দ্রুত ঘুমিয়ে পড়েন। এদিকে আম্মু মামিকে খাবার খাওয়াতে লাগলেন এবং তার ওষুধও দিয়ে দিলেন। আমি নিজের খাবার খেয়ে নিলাম এবং সময় কাটানোর জন্য আম্মুর ফোন দেখতে শুরু করলাম। শীতকাল হওয়ায় আমরা তাড়াতাড়ি বিছানায় চলে যাই। মামি ওষুধ খেয়ে বিশ্রাম নিতে চলে গেলেন, আর আম্মু জান রেজাই গায়ে বসে কাজ করতে লাগলেন। আমি মামির ঘরে বসে ফোনে ব্যস্ত ছিলাম।
এতটাই ডুবেছিলাম যে খেয়ালই করিনি কখন ঈশান ভাই খাবার খেয়ে নিজের ঘরে চলে গেছেন এবং আমার জন্য অপেক্ষা করছেন। আমি প্রতিদিনের মতো সিরিয়াল দেখতে ব্যস্ত ছিলাম। অনেকক্ষণ ধরে আমি না যাওয়ায় ঈশান ভাই নিজেই আমাকে ডাকতে এলেন। ঘরে ঢুকে ভাই বললেন, দিদি আসো। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তখন আম্মু জান বললেন, কোনো সমস্যা নেই, যদি তুমি একা ঘুমাতে চাও তবে ঘুমাও। তোমার দিদি আমার সাথে শুয়ে পড়বে। আম্মুর মুখে এমন কথা শোনা মাত্রই ভাই দ্রুত বলে উঠল, না না, আমরা তো খেলতে খেলতে ঘুমিয়ে যাব। তাছাড়া কিছুদিন পরই তো আপনারা চলে যাবেন, আর না জানি কবে দেখা হবে। আর কবেই বা দিদির সাথে খেলা করতে পারব। আমি আম্মুকে আশ্বস্ত করে বললাম, না আম্মু, আমরা ভাইয়ার কাছেই শোব। এরপর আম্মু জান বললেন, ঠিক আছে, যেমন ইচ্ছা তোমাদের, এবং আমরা ঘরে চলে এলাম। ঘরে ঢুকেই ঈশান ভাই তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলেন। আমি বুঝতে পারছিলাম যে ভাইয়া আর ধৈর্য রাখতে পারছেন না। কিন্তু তখনও আম্মু জান এবং মামি জেগেছিলেন। তাই আমি বললাম, ভাইয়া, একটু ধৈর্য ধরো। সবাই ঘুমিয়ে পড়ুক। যদি কেউ আমার আওয়াজ শুনে ফেলে তাহলে বিপদ হবে। ভাইয়া বললেন, দিদি, আর একটু শুনতে চাই না। ঠিক তখনই আমার মনে হলো চকলেটের কথা। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, কিন্তু আগে আমার চকলেটটা দাও। তখনই ভাইয়া পকেট থেকে চকলেট বের করে দিলেন। আমি চকলেট নিয়ে খেতে শুরু করলাম, আর ভাইয়া পারফিউম স্প্রে করতে লাগলেন। শুরুর দিকে আমি মজা করার জন্য কিছুটা ভাব নিচ্ছিলাম। এতে আমাদের মধ্যে মিথ্যে মজার ঝগড়া শুরু হয়ে গেল। আমরা বিছানায় মজা করতে করতে লাফালাফি শুরু করি, কারণ আমাদের বয়সটা এখনও ছোট বাচ্চাদের মতোই ছিল। ঠিক তখনই আম্মু জান চিৎকার করে বললেন, অর্পিতা, অনেক খেলা হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, কারণ বিছানার শব্দ তাদের ঘর পর্যন্ত পৌঁছেছিল। তখন ঈশান ভাই নিচে মাটিতে বিছানা পেতে নিলেন, যাতে শব্দ বন্ধ হয়। এরপর ভাইয়া আমাকে রাত 4টা পর্যন্ত ঘুমাতে দিল না। সকালে আমাদের চোখ দেরি করেই খুলল, আর তখনই আম্মু জান দরজায় টোকা দিচ্ছিলেন। আমরা তখনও নিচে বিছানায় শুয়েছিলাম। ভাইয়া সবার আগে উঠল, রেজাই বিছানার ওপরে ফেলে দিল এবং আমাকে তুলে বিছানায় বসিয়ে দিল। তারপর সে দরজা খুলতে গেল। আম্মু জান আমাদের জন্য চা নিয়ে এসেছিলেন। আমাকে দেখে তিনি বললেন, আমি তো বলেছিলাম অর্পিতা, সময়মতো ঘুমিয়ে পড়ো। এখন দেখো, তোমার চোখ এখনও লাল হয়ে আছে। আমি কোনো কথা না বলে চা নিয়ে খেতে শুরু করলাম, এমনকি মুখও ধুইনি, কারণ আমার পুরো শরীর ব্যথায় ভেঙে আসছিল। এরপর আম্মু জান ভাইয়ার চা রেখে চলে গেলেন। ঈশান ভাই মুখ ধুয়ে ঘরে ফিরে এলো। তাকে দেখেই আমি রাগান্বিত স্বরে বললাম, ভাইয়া, আমি তো বলেছিলাম অল্প সময়ের জন্য, কিন্তু তুমি তো আমার কথায় কান দিলে না। এখন দেখো আমার শরীর কতটা ক্লান্ত হয়ে পড়েছে। আমি তো ঠিকভাবে দাঁড়াতেও পারছি না। যদি আম্মু এসে জানতে চান তখন আমি কি বলবো? ভাইয়া দ্রুত উত্তর দিল, দিদি, দুশ্চিন্তা করো না, আমি মেডিকেল স্টোরে গিয়ে ওষুধ নিয়ে আসি। ওটা খেলে তোমার শরীর ঠিক হয়ে যাবে। এরপর টানা 3-4 দিন আমি তাকে নিজের কাছে আসতে দিইনি, কিন্তু এতেও তার উৎসাহ কমেনি। প্রতিদিনই সে আমার আশপাশে ঘোরাঘুরি করছিল। এমনকি এখন তো সে নিয়ম করে আমাকে চকলেটও এনে দিচ্ছে। ভাইয়া তখন আমার সব কাজ করে দিত। আমি যা চাইতাম সে হাসি মুখে করে দিত। তাই আমিও মজা নিতে শুরু করেছিলাম। কখনো তাকে দিয়ে পায়ের ব্যথা কমানোর ম্যাসাজ করাতাম, কখনো মাথার মালিশ করাতাম। মাঝে মধ্যে মজা করে তাকে হালকা মেরে দিতাম, আর তার ফোনে সারা দিন সিরিয়াল দেখে কাটাতাম। 3-4 দিন পর ভাইয়ার আচরণ আরও বদলে গেল। সে আমার প্রতিটা কথা শুনত, তাই আমি তাকে বেশি কিছু বলতে আর না পারতাম। আমরা বাড়িতে একদিন দুপুরে একসঙ্গে বেশ আনন্দ করলাম। সেদিন বাড়িতে কেউ ছিল না। ভাইয়া পুরো দিন আমাকে কোথাও বসতে দিল না, সবসময় তার কাছে রেখেছিল। এই ঘটনার পর থেকে আমি আর ভাইয়া খুব স্বাভাবিক হয়ে গেলাম। যখনই তার ইচ্ছে হতো সে আমাকে ঘরে ডেকে নিত, আর আমিও এতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। সেসব দিনগুলো আমরা সত্যিই খুব উপভোগ করেছিলাম, কিন্তু জীবনের প্রতিটা সূক্ষ্ম দিনের পর একটা খারাপ সময় আসেই। আর এই খারাপ সময়টা এলো ভাইয়ার কারণেই। 5 দিন পর আমাদের গ্রামে ফেরার সময় হল। মামি তখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন, আর আমাদেরও সেখানে অনেক দিন হয়ে গিয়েছিল। আম্মু জান হঠাৎ করেই ফেরার সিদ্ধান্ত নিলেন। আমাকে বা মামা জানকে কিছুই জানাননি। যখন আমি আর ভাইয়া এটা জানলাম, আমাদের একেবারেই ভালো লাগেনি। তখন ভাইয়া বলল, দিদি, যাওয়ার আগে শেষবারের মতো একটু সময় দাও না। কে জানে তুমি আবার কবে আসবে। আমিও ভেতরে ভেতরে রাজি ছিলাম,
কিন্তু একদিন আমাদের বাসায় সবাই ছিল, এমনকি মায়ের ভাই। আমার মামাও এসেছিলেন, কারণ তিনি আমাদের বাসস্ট্যান্ডে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সেই দিনটি আমার জীবনে অনেক বড় শিক্ষা দিয়ে গেছে। আমার বড় ভাইয়ের সাথে আমার কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাদের আচরণে সবাই যেন বিরক্ত না হয়। কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটে যায় যা আমি কখনো কল্পনাও করিনি। আমরা খুব ভুল সময়ে ভুল জায়গায় ছিলাম। এমনকি আমরা এতটাই সতর্ক ছিলাম না যে দরজাটিও ভালোভাবে বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। হঠাৎ মামা এসে পরিস্থিতি দেখেন। আমি ভয়ে কেঁপে উঠি এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাই। মামা অনেক রাগ করেছিলেন, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন। মা এসে পুরো বিষয়টি সামলান। তিনি আমাদের ভুলগুলো বুঝিয়ে দেন এবং সেই দিনটি আমাকে অনেক বড় শিক্ষা দেয়। পরিবারের সবার ভালোবাসা এবং সহযোগিতায় আমরা পরিস্থিতি সামলে নিই। এরপর থেকে আমি নিজের ভুল থেকে শিখেছি। সেই ঘটনার পরে আমি আর কখনো এমন কিছু করতে চাইনি যা আমার পরিবারকে বিব্রত বা ক্ষতিগ্রস্ত করতে পারে। বন্ধুরা, আমাদের জীবনে ভুল হতে পারে, কিন্তু তা থেকে শিখে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের জীবনেও যদি কখনো এমন কোনো পরিস্থিতি আসে, তাহলে সেটি সামলে নিতে চেষ্টা করবেন এবং পরিবারের সঙ্গে সব সময় খোলামেলা আলোচনা করবেন। গল্পটি আমাদের শেখায় যে যে কোনো সম্পর্কের মধ্যে সীমারেখা থাকা গুরুত্বপূর্ণ। অত্যধিক ঘনিষ্ঠতা কখনো কখনো ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। তাই আমাদের উচিত সব সময় নিজের এবং অন্যের স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দেওয়া। পরিবারের পরিবেশ এবং সম্পর্কের প্রতি সম্মানজনক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাজ বা আচরণ যেন পরিবারের কারো জন্য বিব্রতকর না হয় তা নিশ্চিত করা দরকার। মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতের সঠিক সিদ্ধান্ত নেওয়া একজন ব্যক্তির পরিণত মানসিকতার পরিচয়। যে কোনো পরিস্থিতিতে সচেতন থাকা দরকার। গল্পে দরজা বন্ধ না করার ঘটনাটি একটি ছোট ভুল ছিল, কিন্তু তা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এ থেকে বোঝা যায় ছোটখাটো বিষয়ে সতর্ক থাকা জীবনে বড় প্রভাব ফেলে। এই গল্পটি আমাদের শেখায় জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শেখার সুযোগ আছে। ভুলগুলো শুধরে নিয়ে আরও ভালো মানুষ হওয়ার জন্য সেই শিক্ষা কাজে লাগানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি এই বার্তাটি আপনার জীবনের সঙ্গে সম্পর্কিত মনে হয়, তবে পরিবার এবং কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোর সময় তাদের অনুভূতির প্রতি সম্মান দেখান। জীবনকে সুন্দর ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখুন। আমার এই ছোট জীবনের অভিজ্ঞতা কেমন লাগলো জানাতে ভুলবেন না। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।